জিম্মি দশা শেষে পরিবারে ফিরলেন এমভি আবদুল্লাহর 23 নাবিক। আবেগ আপ্লুত স্বজনরা সাগর দস্যুমুক্ত করার আহ্বান। এসেছেন সেজন্য আমি মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি। হারাইয়া যাওয়ার পরে যে ফিরে পাওয়া যায় তা আনন্দ তো এখন তার ভাষায় প্রকাশ করতে পারবো না যে কতটা ভালো লাগতেছে। তো আমাদের খুব আনন্দ লাগতেছে যে আমার ছেলে আসবে। ঢাকায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু আলোচনায় গুরুত্ব পাবে দ্বিপক্ষীয় ইস্যু, বৈঠক করবেন না রাজনৈতিক দলের সাথে। লুর সফর নিয়ে সরকারের মাথা ব্যথা নেই, মন্তব্য কাদেরের। গণতন্ত্রের জন্য জনগণ কারো উপর নির্ভরশীল নয় বললেন ফখরুল। অনুমোদন নেই এসএমসি, প্রাণ, আকিজ সহ 5 কোম্পানির ইলেকট্রোলাইট ড্রিংকসের মালিকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। এবং টি-20 বিশ্বকাপের জন্য 15 সদস্যের বাংলাদেশ দল ঘোষণা। শান্তির ডেপুটি হলেন তাসকিন, ভারসাম্যপূর্ণ বলছেন সাবেকরা। সংবাদ রাতে দেখছিলেন একেএসটিএমটি বার সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি শারমিন নাসি। এবারে বিস্তারিত। দীর্ঘ অপেক্ষা শেষে স্বজনদের কাছে ফিরলেন ভারত মহাসাগরে সোমালীয় জলদস্যুদের জিম্মি দশা থেকে মুক্ত 23 নাবিক। কক্সবাজার থেকে এমভি জাহান মনি 3 নাবিকদের নিয়ে বিকেলে চট্টগ্রাম বন্দরে এনসিটি টার্মিনালে পৌঁছালে স্বজনদের মাঝে শুরু হয় উৎসব। সেখানে তাদের লাল গালিচার সংবর্ধনা দেয় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। চট্টগ্রাম থেকে একেএম নাজিমের পাঠানো তথ্য চিত্রে টুম্পা আফরোজের রিপোর্ট। বীরের বেশে সমুদ্র জয় করে অবশেষে ফিরলেন এমভি আবদুল্লাহর 23 নাবিক। চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনালে নোঙর করা জাহাজ মনিতে নাবিকদের চোখে পানি, মুখে হাসি। এ হাসি যেন যুদ্ধ জয়ের। অনিশ্চিত অবস্থা কাটিয়ে বিকেলে দেশে ফিরতে পেরে উচ্ছ্বসিত নাবিকরা। পরিবারের কাছে ফিরতে পারার খুশিতে আত্মহারা অনেকেই। অনেকটা ভালো লাগতেছে, মনে হয় যে আসলে নতুন একটা জীবন ফিরে পাওয়ার মতো পেরেছি। এই জন্য আসলে সবাই মন থেকে আন্তরিকভাবে অনেক খুশি। এ সময় তাদের উদ্ধারে ব্যবস্থা নেয় সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় সহ কেএসআরএম এর মালিক পক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নাবিকরা। ফিরে আসতে পারছে কোম্পানির প্রচেষ্টায়, বাংলাদেশ সরকারের প্রচেষ্টায়। সরকারকে ধন্যবাদ, কোম্পানিকে ধন্যবাদ। ওখানে তো অবশ্যই ভয়ভীতিকর পরিস্থিতি ছিল, একটা দিন আমাদের এক বছরের মতো লেগেছে। এ সময় দীর্ঘ অপেক্ষার পর প্রিয় মানুষটিকে দেখে এনসিটি টার্মিনালে সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশ। নাবিকদের পরিবারের সদস্যরা মাতেন প্রিয় স্বজনকে ফিরে পাওয়ার উৎসবে। ভালো লাগতেছে, যা ভাষায় প্রকাশ করার মতো নয়। হারাইয়া যাওয়ার পরে যে ফিরে পাওয়া যায় তা আনন্দ তো বুঝতেই পারছেন। এখন তো ভালো লাগতেছে, ঠিক আছে। এখন যে এখন তার ভাষায় প্রকাশ করতে পারবো না যে কতটা ভালো লাগতেছে। খুবই ভয়াবহ পরিস্থিতি হয়েছিল, তখন তো আমাদের মনের অবস্থা খুবই খারাপ ছিল। আমার এখন অনেক ভালো লাগতেছে। আমাদের মাঝখানে একটা ঈদ গেছে, ঈদের মতো লাগেনি। এখন ঈদ হচ্ছে, আমাদের অনেক ভালো লাগতেছে। এ সময় নাবিকদের লাল গালিচার সংবর্ধনা দেয় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। সবাই আমাদের ভাইরা আমাদের মাঝে ফিরে আসছে, সবাই সাথে তাদের ফ্যামিলির সাথে মিলিত হবে। নিশ্চয়ই একটা আবেগঘন পরিবেশ আমরা তাদের চেহারায় দেখতে পাচ্ছি। অনেক আশা নিয়ে বসে আছে। সো আলহামদুলিল্লাহ, আমি জাস্ট শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহর কাছে শুকরানা যে আমাদের যে প্রথম দিন থেকে যে উদ্দেশ্যটা ছিল আমাদের 23 জন নাবিককে সুস্থ শরীরে প্রফুল্ল চিত্তে দেশে ফেরত আনার ব্যাপারে আমরা আলহামদুলিল্লাহ ওইটাতে আমরা সাকসেসফুল হয়েছি। এদিকে সংবর্ধনা অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী, চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল ও সচিব ওমর ফারুক। এছাড়া এ সময় জাহাজটির মালিক কেএসআরএম গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নিউজ ডেস্ক, দেশ টিভি। সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সঙ্গে বৈঠক শেষে ব্রিফ করছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। সরাসরি চলে যাচ্ছি আমরা সেখানেই। আপনারা তো আমরা বলেছি যে আমরা তো 40 মেগাওয়াট নেপাল থেকে হাইড্রো পাওয়ার শুরু করেছি, ভারতের মাধ্যমে এটা আসবে। তো ওটা শুনে ওনারা খুব খুশি হইলেন, বললেন এখন এটাকে উপরে যদি বিল্ড আপ করে এটাকে আরও তাদের একটা রিজনাল পাওয়ার যদি আমরা বিদ্যুতের আমরা যদি এখানে করতে পারি তাহলে তারা সেটা চাচ্ছিল। রোহিঙ্গা তার উপরে তারা আমাদেরকে আবার মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক ধন্যবাদ জানিয়েছেন যে আমরা যে রোহিঙ্গাদের
কে এভাবে আমরা আশ্রয় দিচ্ছি। এবং তার সাথে তারা বলেছে যে তারা যে যতটুকু সাপোর্ট মানে তারা আমাদেরকে যে রোহিঙ্গা সাপোর্ট করতেছে সেটা তারা করতে থাকবে, কন্টিনিউ করবে। এবং তার সাথে তারা যেটা বলেছে যে আমরা বলেছি যে মায়ানমারের উপরে কিন্তু আমাদের যেন রোহিঙ্গাদেরকে তারা ফেরত নেয়, সেটার উপরে চাপ বলে হ্যাঁ সেটা আমরা চেষ্টা করতেছি। কিন্তু আবার বলেছে যে মায়ানমারের তো আমরা সবাই জানি যে মায়ানমারের যে এখন বর্তমানের যে অবস্থাটা ওখানে সেখানে এটা সময় লাগবে, মানে ওখানে বলে আমরা সবাই কাজ করতেছি, চেষ্টা করতেছি। তাছাড়া তারা আমাদের যে আইএলওর সাথে যে আমাদের লেবার রাইটসটা লেবার নিয়ে যে কথা হচ্ছে সেটা নিয়েও তারা বলেছে যে যদি আমরা যে আইএলও রোড ম্যাপটা ওনাদের যেটা আমাকে বলেছে যে আমাদের যে শ্রমনীতি আর শ্রম আইনটা যেটা করার এটার সাথে তারা বলেছে আইএলওর সাথে আমরা কিন্তু একদম একমত, আইএলও যা চাচ্ছে তা আমরাও তাই চাচ্ছি। মানে এক সময় ওদের মধ্যে আইএলওর মধ্যে আর মার্কিন ওদের যে দাবিগুলিতে একটু আলাদা একটু ছিল, এখন তারা বলছে আমরা একদম সেম পেজে চলে এসছে। তো তোমরা যদি আইএলওর সাথে সম্পর্ক ঠিক করে নিতে পারো তাহলে তার মানে আমাদের সাথেও হয়ে গেলে, অ্যান্ড তারা বলছে এটা হইলে আমরা তাহলে ইমিডিয়েটলি যে ডিএফসি তাদের যে ডেভেলপমেন্ট বলছে সেটাও আমরা শুরু করতে চাই, আমরা খুবই কিন। তো তোমরা যদি তো সেখানে তো আমরা বলেছি কি আমরা অনেক অগ্রগতি করেছি শ্রম আইন এবং আইনটা পরিবর্তনে। তো এই নেগোসিয়েশন আমাদের কিন্তু আইএলওর সাথে চলছে এবং আমরা খুব আশাবাদী যে এটা আইএলওর সাথে একটা আমাদের সমঝোতাটা হয়ে যাবে। তো হয়ে গেলে তাহলে তাদের সাথেও ভালো হবে। র্যাবের উপর স্যাংশন বা এটা নিয়ে কোনো ছিল, আমরা জানি যে 1 বছর হয়ে গেল, প্রায় 1 বছর মানে 24শে মেতে গিয়ে একটা সিদ্ধান্তের কথা আমরা শুনছিলাম, দীর্ঘ সময় লাগে আমরা জানি যে কোনো স্যাংশন এরকম হলে, এবং সেই দীর্ঘ সময়টা চলে গেল, নির্বাচনও হয়ে গেল। এই ব্যাপারে তাদের দিক থেকে কোনো বলে হ্যাঁ আমি বলি র্যাবের স্যাংশন এবং তার সাথে সাথে আমাদের যে ভিসা রেস্ট্রিকশন তো কিছু নাই, ওটা তো ওরাও তোলে নাই আমিও তুলি নাই, কোনো ভিসা রেস্ট্রিকশন তো এখন ইটস গন। এখন তো ভিসা রেস্ট্রিকশন তাদেরকে দেওয়া উচিত বিএনপির উপরে, আমাদের উপরে কি ভিসা রেস্ট্রিকশন দিবে? তো না আমি আপনাদেরকে বলতেছি ওরা ওর ডিসকাশনই আসে নাই, কোনো ওদের মাথাও আসে নাই, আমাদের মাথাও আসে নাই। আমি বলছিলাম র্যাবের স্যাংশনের কথাটা আমি বলেছি, আর র্যাবের স্যাংশন সাথে সাথে আমাদের রশিদ চৌধুরী যে বঙ্গবন্ধুর খনির কথাটাও আমরা বলেছি এদের ফেরত দেওয়ার ব্যাপারে। তো সেখানে সে বলছে কি এই দুটোই ইস্যু, র্যাব স্যাংশনও এবং খনিটাকে ফেরত আনার ইস্যুটা তাদের জাস্টিস ডিপার্টমেন্টে এটা আছে। বলছে এখানে কিন্তু আমাদের জাস্টিস ডিপার্টমেন্ট আমাদের হোয়াইট হাউস আর স্টেট ডিপার্টমেন্ট থেকে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, বলছে ওরা স্বাধীনভাবে কাজ করে জাস্টিস ডিপার্টমেন্ট। তো তারা বলেছে দ্যাট আমরা এটা পুশ করতেছি, আমরা জানি তারা বলছে কি আমরা স্টেট ডিপার্টমেন্ট থেকে কিন্তু আমরা ফুল এখন সাপোর্ট দিচ্ছি। আমরা মনে করি যে এটা ওটা তো আপনি মনে আছে যে ডোনাল্ড লু যখন গতবারই এসেছিল ইলেকশনের আগে, সে কিন্তু বাংলাদেশে প্রশংসা করেছিল যে র্যাবের কিন্তু অনেক উন্নতি হয়েছে, সেটা তো সে পাবলিকলি আপনাদেরকে গতবারই বলেছে। তো স্টেট ডিপার্টমেন্টের কথাটা হলো কি আমরা কিন্তু আমাদের তরফ থেকে আমাদের জাস্টিস ডিপার্টমেন্টকে বলছি কি হ্যাঁ এটা উন্নতি হয়ে গেছে, এখন তোমাদেরকে এই স্যাংশনটা তুলে দেওয়া উচিত। বলছে হোয়াইট হাউস থেকেও বলা হচ্ছে, কিন্তু আমাদের একটা প্রসেস আছে, আমাদের জাস্টিস ডিপার্টমেন্টের একটা প্রসেস আছে, সে প্রসেসের মাধ্যমে কাজ চলছে। সে আশাবাদী যে এটা হবে, সে মানে বাণিজ্য বিনিয়োগ নিয়ে সুবিধা নিয়ে একটা আলোচনা হয়েছে। সাগরের ব্লকের একটা ব্যাপারে স্যার কথা হচ্ছিল যে তারা একটা ব্লক নিয়ে একটা চুক্তি করতে চায়, সেটা নিয়ে কোনো কথা ওনারা তোলেন নাই। এমনি জেনারেলি তারা বলেছে যে অনেকগুলি তারা ব্যবসা বাণিজ্য বাড়াইতে চায়, সেই যেটা নর্মাল ইনভেস্টমেন্ট তারা বিনিয়োগ করতে চায়, আমেরিকান কোম্পানিরা এখানে এসে অনেকগুলি বিনিয়োগ করছে, সেটা সম্বন্ধে তারা বলেছে।
কিন্তু স্পেসিফিকলি ব্লকের কথা বলে নাই। কিন্তু ব্লকে তো আমাদের এখন টেন্ডারই হয়ে গেছে, তো টেন্ডার হয়ে গেছে, আমেরিকান কোম্পানি হোক যেই কোম্পানি হোক তারা তো পার্টিসিপেট করতেই পারে। আমার একটা প্রশ্ন আছে, সেটি হচ্ছে দর্শক, সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সঙ্গে বৈঠক শেষে ব্রিফ করছিলেন প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। আমরা সরাসরি সেখানেই যুক্ত ছিলাম। এদিকে জিম্মি দশা থেকে মুক্ত নাবিকরা চট্টগ্রামে পৌঁছানোর পর বিভিন্ন জেলায় তাদের বাড়িতে বাড়িতে বইছে উৎসব আমেজ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে আপন অপু রিপোর্ট। মঙ্গলবার বিকেল 4টা, উৎসাহ ভরে চট্টগ্রাম বন্দরে অপেক্ষায় কয়েকশো মানুষ। কেননা উদ্বেগ উৎকণ্ঠা কাটিয়ে ঘরে ফিরেছে জিম্মি জাহাজ এমভি আবদুল্লাহর 23 নাবিক। তাদের বহনকারী জাহাজ তীরে ভিড়তেই উচ্ছ্বাসে ফেটে পড়ে স্বজনেরা। ফুলেল শুভেচ্ছায় করা হয় বরণ, বয়ে যায় আনন্দের বন্যা। অনুভূতি তা বুঝা ভাষায় প্রকাশ করার মতো, বাসায় প্রকাশ করতে পারবো না যে কতটা ভালো লাগতেছে। আমাদের খুবই আনন্দ লাগতেছে, ঈদের চেয়েও বেশি আমাদের মনে হচ্ছে। আমার খুব ভালো লাগছে, আমার মামা আসছে। শুধু চট্টগ্রাম বন্দরই নয়, নাবিকদের বাড়ি ফেরায় বিভিন্ন জেলায় তাদের বাড়িতেও বইছে উৎসবের আমেজ। কেউ প্রিয় সন্তানের জন্য, কেউ প্রিয় স্বামীর জন্য রান্নাও করেছেন সুস্বাদু খাবার। আনন্দে উদ্বেলিত খুলনার নাবিক তৌফিকুল ইসলামের পরিবার। বাড়িতে যেন বিরাজ করছে ঈদের আমেজ। তৌফিকুলের ছেলে রুশাইও অপেক্ষায় আছে বাবার। তার ইচ্ছে বাবাকে নিয়ে ঘুরতে যাওয়ার। ঈদের থেকে আসলে বেশি আনন্দ, আনন্দটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। ছেলে বাড়ি ফিরছে, এই আনন্দে উচ্ছ্বসিত নাবিক নাজমুল হক হানিফের বাবা মা। পথ চেয়ে আছেন অধীর আগ্রহে। ইনশাল্লাহ দেশের বাড়ি আইছে, 2-4 মতন বাড়িতে আসবো, বাড়িতে আসলে আরো খুশি। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় বাড়ি আরেক নাবিক আয়ুব খানের। তার পরিবারও অধীর অপেক্ষায় ছেলের বাড়ি ফেরার। স্বজনরাও জানালেন স্বস্তির কথা। বন্ধ থেকে আসুক না, আসলে তারে আমরা মালা দিয়ে বরণ করবো। আমাদের কাছে খুব আনন্দ লাগতেছে, হয়তোবা তিনি খুব শীঘ্র সময় বাড়িতে এসে ফিরবেন। নাবিকরা সবাই আনুষ্ঠানিকতা শেষে ত্যাগ করেছেন চট্টগ্রাম বন্দর। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। ডোনাল্ড লুর ঢাকা সফর নিয়ে আওয়ামী লীগের কোনো মাথা ব্যথা নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এই কথা বলেন তিনি। জানান, ভিসা নীতির তোয়াক্কা করে না সরকার। নূপুর মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন জুবায়ের রাজিন। সমসাময়িক বিষয়ে মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। এতে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর ঢাকা সফরের বিষয় এড়ায়নি। তার আগমনে আওয়ামী লীগের কোনো মাথা ব্যথা নেই উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ভিসা নীতির তোয়াক্কা করে না সরকার। আমরা কোনো প্রকার স্যাংশন, ভিসা নীতি এগুলো আমরা কেয়ার করি, কারণ একটা দেশের তিনি পররাষ্ট্রমন্ত্রীও, একজন সহকারী পররাষ্ট্রমন্ত্রী, তাকে নিয়ে বাংলাদেশে তো মাতামতি করবে। আমরা দাওয়াত করে কাউকে আনছি। আন্দোলনে বিএনপি নেতাকর্মীরা আস্থা হারিয়ে হতাশায় ভুগছে দাবি করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, পণ্য বর্জন ইস্যুতেও তারা ব্যর্থ। ইদানিংকালে তারা ঢাকায় 2টি সমাবেশ করেছে, 2টি সমাবেশই ফ্লপ করেছে। এই আন্দোলনে তাদের কর্মীও এখন এত হতাশ যে কর্মীরাও এখন নেতাদের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে। মেট্রো রেলে 25% ভ্যাট বাড়ানোর নজির কোথাও নেই জানিয়ে মন্ত্রী বলেন, 5% ভ্যাট বাড়ানো যৌক্তিক। এটা যৌক্তিক বিষয়টা নেত্রী বলছেন, তিনি ভেবে দেখবেন। জুবায়ের রাজিন, দেশ টিভি, ঢাকা। কার উপর ভর করে দেশের জনগণ গণতন্ত্র ফিরিয়ে আনবে তা মনে করে না বিএনপি, বরং জনগণের শক্তির উপর ভর করে গণতন্ত্র ফিরিয়ে আনা হবে। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সফর প্রসঙ্গে এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। সমমনা রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে মঙ্গলবার বিকেলে নূর রাশেদ নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদের সাথে বৈঠক করে বিএনপি। বৈঠক শেষে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, সরকারের যে কোনো ধরনের কৌশল মোকাবেলায় প্রস্তুতি চলছে। তবে আমরা সরকারের সব ধরনের ষড়যন্ত্র এবং শয়তানি আগামীতে মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি এবং সেই ধরনের কর্মকৌশল নিয়ে আগামীতে আন্দোলনকে বেগবান করা হবে। এই আন্দোলনের সাথে যারা ছিলেন রাজনৈতিক দলের নেতাকর্মী থেকে জনগণ, তাদেরকে আমরা পুনরায় আবার শক্তি নিয়ে আমরা উঠে দাঁড়ানোর আহ্বান জানাবো। আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, সরকার বিরোধী নতুন কর্মসূচি ঠিক করতে এই ধারাবাহিক বৈঠক। নিরপেক্ষ নির্দলীয়
সরকারের অধীনে, একটা নির্বাচনকারী সরকার অধীনে নির্বাচন করা। সেই লক্ষ্যে আমরা বিগত কয়েক বছর ধরেই আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে যুগপৎ আন্দোলনের ধারায় আমরা আলোচনা করছি, কথা বলছি, আন্দোলন করছি। আজকে তারই ধারাবাহিকতায় আমাদের গণ অধিকার পরিষদের সঙ্গে আলোচনা ছিল। ডোনাল্ড লুর সফর ঘিরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, জনগণের শক্তির ওপর ভর করেই দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে চায় বিএনপি। ৭১ মুক্তিযুদ্ধ করেছে এবং পরবর্তীকালেও আমরা যে আন্দোলন করছি সম্পূর্ণ জনগণের শক্তিতেই নির্ভর করে আমরা আন্দোলন করছি গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য। সুতরাং এই বিষয়ে আমরা খুব বেশি একটা কথা বলতে চাই না। দেশের অর্থনীতি খাদের কিনারায় বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একেবারে ভয়াবহ পর্যায়ে, এই যে খাদের কিনারায় গেছে তো পড়ে যাবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। বাজারে ইলেকট্রোলাইট ড্রিঙ্কস নামে অনুমোদনহীন পণ্য সরবরাহ করছে এসএমসি, টার্বো সহ 5টি প্রতিষ্ঠান। লেবেলে শক্তি বৃদ্ধি, কর্মদক্ষতা বৃদ্ধি, রক্তচাপ নিয়ন্ত্রণ, পানি শূন্যতা দূর করতে সহায়ক দাবি করা হলেও পণ্যে এমন কোনো উপাদানের উপস্থিতি নেই। মঙ্গলবার এইসব প্রতিষ্ঠানের মালিক ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিরাপদ খাদ্য আদালত। বিস্তারিত আমেনা প্রণামীর প্রতিবেদনে। অদম্য বাংলাদেশকে দুর্বার রাখতে এলো দেশের একমাত্র ইলেকট্রোলাইট ড্রিঙ্ক এসএমসি প্লাস। পানি শূন্যতা, শক্তি বৃদ্ধি, কর্মদক্ষতা বৃদ্ধি, নিম্ন রক্তচাপ নিয়ন্ত্রণ, দুর্বলতা সহ নানা সমস্যায় গ্রহণ করা যাবে ইলেকট্রোলাইট ড্রিঙ্কস। নামি দামি কোম্পানির লোগো এবং দৃষ্টিনন্দন বিজ্ঞাপনে বিশ্বাস করে এসব ড্রিঙ্কস কিনছেন সাধারণ মানুষ। আমাদের শরীরে অনেক এনার্জিটা অনেক পূরণ করে এবং শরীরে দুর্বলতা অনেক কাটায়। আর পাশাপাশি দেখা যাচ্ছে যে আমাদের যেই স্লাইনটা খাই ওটাতে দেখা গেছে আমাদের শরীরে দুর্বলতা কিন্তু তৃপ্তি আসে না। এটা নাকি ওদের এনার্জি একটা ড্রিঙ্কস, ইলেকট্রোলাইট বাড়ায়, ওই কারণে এটা চাচ্ছে। যেমন মনে করেন গাইমে এখন যে গরম পড়ছে, গামের ক্লান্তিটা দূর হয়। প্রতারণার অভিযোগে ইলেকট্রোলাইট ড্রিঙ্কস বাজারজাতকারী 5টি কোম্পানির পণ্য এসএমসি প্লাস, প্রাণের অ্যাক্টিভ প্লাস, টার্বো, আকিজের রিচার্জ এবং ব্রুভানার বিরুদ্ধে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিরাপদ খাদ্য আদালতে মামলা করেন খাদ্য পরিদর্শক কামরুল হাসান। শুনানি শেষে কোম্পানির মালিক ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন বিচারক আলাউল কবির। সেই সঙ্গে 5 ও 9 জুন আদালতে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে তাদের। বাদী কামরুল হাসান জানান, খাদ্যপণ্যের লেবেল এবং বিজ্ঞাপনে এমন সব উপকারিতা উল্লেখ করা হয়েছে যা বাস্তবসম্মত নয়। এর গুণগত মান নিয়েও রয়েছে সন্দেহ। নিরাপদ খাদ্য প্রবিধানমালা 2017-এর সুস্পষ্ট লঙ্ঘন। এই বিষয়গুলো আমার যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে অত্র বিশুদ্ধ খাদ্য আদালতে আজকে আমি 5টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমি মোকদ্দমা দায়ের করেছি। এসব পণ্যে ওষুধ অধিদপ্তর অনুমোদিত কোনো উপাদানের উপস্থিতি নেই বলেও জানান তিনি। ওষুধ নাকি ড্রিঙ্কস, এবং এই বিষয়ে আমি মৌখিকভাবে বাংলাদেশ বিএসটি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলি, তখন উভয় কোনো কর্তৃপক্ষের এখানে অনুমোদন নেই। মন ভোলানো বিজ্ঞাপনের আড়ালে নামি দামি কোম্পানির এমন প্রতারণা বন্ধের ব্যবস্থা নেওয়া জরুরি বলেও মনে করেন এ খাদ্য পরিদর্শক। আমেনা প্রণামী, দেশ টিভি, ঢাকা। সংবাদ রাতে আরো থাকছে। লাগামহীন সবজি সহ নিত্য পণ্যের বাজার নানা অজুহাতে দাম বাড়ায় ক্ষুব্ধ ক্রেতারা, সরকারের কঠোর তদারকির দাবি। এবারে খেলার খবর। টি-20 বিশ্বকাপের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। মাংসপেশিতে টান পড়া পেসার তাসকিন আহমেদকে নিয়ে যুক্তরাষ্ট্রে যাচ্ছে বাংলাদেশ দল। নাজমুল হোসেন শান্তের ডেপুটি করা হয়েছে তাসকিনকে। দলের চমক স্পিনার তানভীর ইসলাম ও পেসার তানজিম সাকিব। জায়গা হয়নি মোহাম্মদ সাইফুদ্দিনের। বিস্তারিত রিফাত আঞ্জুমের প্রতিবেদনে। নাজমুল হোসেন শান্ত দলনায়ক, তাসকিন আহমেদ ভাইস ক্যাপ্টেন, লিটন কুমার দাস, সৌম্য সরকার, তনজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, মোহাম্মদ তহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী আনিক, মোহাম্মদ তানভীর ইসলাম, শেখ মাহাদি হাসান, মোহাম্মদ রিশাদ হোসেন, মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ শরীফুল ইসলাম এবং তনজিম হাসান সাকিব।
বিশ্বকাপ দলে চমকের কোনো সুযোগ ছিল না, শুধু তাসকিনের চোটে দল ঘোষণায় সময় নিয়েছেন নির্বাচকরা। যদিও সংশয় কাটাতে সময় লাগেনি তাদের, তবে তাসকিনের মাঠে নামা নিয়ে অনিশ্চয়তার কথা জানান প্রধান নির্বাচক। যতটুকু তথ্য জানা আছে যে তথ্যের আলোকে আমরা আশা রাখছি যে তিনি হয়তো বিশ্বকাপ চলার কোনো একটা পর্যায়ে সুস্থ হয়ে যাবেন, সেই আলোকেই তাকে দলভুক্ত করা হয়েছে। 1 মে আইসিসির কাছে দল পাঠিয়েছে বিসিবি, সেখান থেকে পরিবর্তন কেবল একটি, সাইফুদ্দিনের পরিবর্তে তানজিমে ভরসা রাখছেন নির্বাচকরা। অ্যাজ ওয়েল আমরা যে কারণে একটু বেশি মুখিয়েছিলাম সাইফুদ্দিনের দিকে, ব্যাটিং করার তিনি খুব একটা সুযোগ পাননি, তার ডেথ ওভারে ইয়র্কার করার যে অ্যাবিলিটিটা ছিল সেটা অনেক কম পরিলক্ষিত হচ্ছে, সেখানে আরও অনেক উন্নতি করতে হবে। ব্যাটিংকে গুরুত্ব দিয়েছেন নির্বাচকরা। যুক্তরাষ্ট্রে কন্ডিশন বিবেচনায় পেস ও স্পিনে রাখা হয়েছে ভারসাম্য। আমাদের কাছে যাদেরকে সম্ভাব্য ক্যান্ডিডেট মনে হয়েছে তাদেরকে নিয়ে কিন্তু আমরা চিটংয়ে গিয়েছিলাম, এবং আপনি আমাদের এই দুটো দলের মধ্যে যখন এখন খুব একটা ফারাক দেখতে পাচ্ছেন না খুব একটা, তার মানে আমরা একটা সুনির্দিষ্ট প্ল্যান আগের থেকেই করেছিলাম এবং সেই প্ল্যানেই মোটামুটি আমরা আছি। জাস্ট যদি কিছু কারেকশনের দরকার হতো সেই কারেকশনটা করার আমরা চেষ্টা করেছি। 7 জন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে ডালাসে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ দল। রিফাত আঞ্জুম, দেশ টিভি, ঢাকা। এদিকে বিশ্বকাপের জন্য ঘোষিত দল বেশ ভারসাম্যপূর্ণ হয়েছে বলে মনে করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। তার মতে কন্ডিশন বিবেচনায় একাদশ সাজাতে সব ধরনের ক্রিকেটার রয়েছে দলে। দেশ টিভিকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। রিফাত আঞ্জুমের আরেকটি রিপোর্ট। বাংলাদেশের টি-20 বিশ্বকাপ দল কেমন হবে সেটা নিয়ে ছিল নানা জল্পনা কল্পনা। সবকিছুর অবসান ঘটিয়ে মঙ্গলবার দল ঘোষণা করে বিসিবি। 3 ওপেনার, মিডল অর্ডার ব্যাটার, স্পিনার, পেসার রয়েছে দলে। কন্ডিশন বিবেচনায় পেস আর স্পিনে ভারসাম্য রেখে একাদশ সাজাতে পারে টিম ম্যানেজমেন্ট। জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট মনে করেন পারফরমেন্সের প্রতিযোগিতা না থাকায় দল গঠনে খুব বেশি চিন্তা করতে হয়নি নির্বাচকদের। অল্প সংখ্যক ক্রিকেটারের মধ্য থেকে ভারসাম্যপূর্ণ দল বেছে নেওয়া হয়েছে। আমি বলবো 15 জনের স্কোয়াডটা খুবই ভালো হয়েছে, যে ধরনের টিম হওয়া উচিত ছিল। রিশাদ সুযোগ পেয়েছে লেগ স্পিনার। ওয়েস্ট ইন্ডিজে আমরা জানি যে ওয়েস্ট ইন্ডিজে একটু কাইন্ড অফ বাংলাদেশের মতো উইকেট হয়ে থাকে, একটু স্পিনি স্লো উইকেট, সেখানে স্পিনার অনেক ভালো সুবিধা করতে পারে। তো সব মিলে সমন্বয়ে আমার কাছে মনে হয় টিম ভালো হয়েছে। ইনজুরির কারণে বিশ্বকাপ খেলা নিয়ে কিছুটা অনিশ্চয়তা থাকলেও তাসকিন আহমেদকে করা হয়েছে সহ অধিনায়ক। বিসিবি ভেবেচিন্তেই এই সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করেন পাইলট। কোনো কারণে শান্ত যদি একটা খেলা মানে আপনি যদি ইনজুরিতে পড়ে তাহলে ভাইস ক্যাপ্টেন সাধারণত অটোমেটিক চলে যায়। তো আমার মনে হয় যে আসলে অপশনস ছিল না যে ভাইস ক্যাপ্টেন কী হবে। তো বাট আমি মনে করি যে সাধুবাদ জানাই তাসকিনকে, যে অ্যাজ এ সিনিয়র প্লেয়ার অনেকদিন ধরে ক্রিকেট খেলছে, সে ডিজার্ভ করে। বিশ্বকাপ খেলতে বুধবার রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে নাজমুল হোসেন শান্তর দল। রিফাত আঞ্জুম, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশ ব্যাংক থেকে আবার ডিজিটাল পদ্ধতিতে কয়েক মিলিয়ন ডলার চুরির সংবাদকে বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। মঙ্গলবার রাত 8:30টার দিকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানায় বাংলাদেশ ব্যাংক। এই মাসে বাংলাদেশ ব্যাংকের কোটি কোটি টাকা চুরির পেছনে ভারতীয় হ্যাকার জড়িত, এমন শিরোনামে 14 মে সংবাদ প্রকাশ করে নর্থ ইস্ট নিউজ নামের ভারতীয় গণমাধ্যম। বাজারে সবজির দাম আকাশ ছোঁয়া। যৌক্তিক কারণ ছাড়া নিত্যপণ্যের অস্বাভাবিক দামে ক্ষুব্ধ ক্রেতারা। বিক্রেতারা এপ্রিলের তাপ প্রবাহের অজুহাত দিলেও মানতে নারাজ ভোক্তারা। বাজার নিয়ন্ত্রণে সরকারের কঠোর নজরদারি চান তারা। ফজলে আদিত্যকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন মাহমুদ হাসান। সবজির বাজারে অস্বস্তি বাড়ছেই। 100 টাকার আশেপাশে ঘুরছে বেশ কিছু সবজির দাম। বেগুন মানভেদে 90 থেকে 100 টাকা, কাঁচামরিচ মানভেদে 120 থেকে 150, আর 50 টাকায় মিলবে মূলা, পটল, ঢেঁড়স, ঝিঙা ও টমেটো। তবে পেঁপের কেজি এখনো 70 টাকা। কোরবানির আগেই সরগরম মশলা জাতীয় পণ্যের বাজার। হুহু করে বাড়ছে এলাচ, জিরা ও অন্যান্য মশলার দাম। আমিষ জাতীয় পণ্য কেনা যেন দুষ্কর। ব্রয়লার মুরগির কেজি 210 থেকে 230 টাকা, আর ডিম বিক্রি হচ্ছে 145 টাকা ডজন। গরুর মাংস মানভেদে 750 থেকে 900 টাকা পর্যন্ত।
দাম বৃদ্ধি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন সাধারণ ক্রেতারা। বাজার অবস্থা খুবই খারাপ, বাজারে এত দাম যে আমরা অল্প আয়ের লোক আমরা চলাটা আমাদের মুশকিল হয়ে গেছে। এখানে 60 টাকার নিচে কোনো ধরনের কোনো সবজি নেই, সব সবজি 60 টাকা করে, 60 টাকার উপরে আছে, 60 টাকার নিচে কোনো কিছু নেই। অবস্থাশালী ভালো না, অনেকে খাইতে পারে না ঠিক মতো, অনেকের কারণে আমাদের অনেকের ঝামেলা হয় এত টাকা বাড়তি হওয়ার জন্য। ডিমের হালি 55 টাকা 60 টাকা হালি, তাহলে মানুষ খাবে কি? একটা মানুষ ডিম খায় 10 টাকা 8 টাকার ভিতরে হওয়া উচিত আমি মনে করি। আর বিক্রেতারা জানান এপ্রিলের তীব্র খরায় ফসলের ক্ষতি হওয়ায় এ প্রভাব। বাজারের চড়াভাব নিয়ন্ত্রণে সরকারের কঠোর নজরদারি চান ভোক্তারা। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। প্রায় 5.5 মাস পর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা 6টায় ভারত থেকে পেঁয়াজ বোঝাই একটি ট্রাক হিলি বন্দরে প্রবেশের মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হয়। প্রথম দিন এই ট্রাকে এসেছে 30 টন পেঁয়াজ। আমদানিকারক জানান, ভারতের রপ্তানি নিষেধাজ্ঞা থাকায় দীর্ঘ প্রায় 5.5 মাস পেঁয়াজ আমদানি রপ্তানি বন্ধ ছিল। গেল 4 মে নিষেধাজ্ঞা প্রত্যাহারের 11 দিন পর পেঁয়াজ আমদানি শুরু হয়। আমদানি স্বাভাবিক থাকলে পেঁয়াজের দাম কোরবানি ঈদে বাড়বে না বলেও জানান আমদানিকারকরা।